আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি দর্পণে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনকে সামনে রেখে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি। নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো এবং সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠলেও এসবের মধ্যে ঢুকে পড়েছে দোষারোপ আর ট্যাগিংয়ের আওয়ামী কালচার। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন সংগঠন এমন সব কার্যক্রম করছে যেগুলো সাধারণ জনগণের মনে ক্ষোভ আর আগামী দিনের রাজনীতি নিয়ে হতাশা সৃষ্টি করছে। জুলাই বিপ্লবে স্বৈরাচারের পতনের পর ছাত্র সমাজসহ পুরো দেশবাসী যখন ইতিবাচক ছাত্র রাজনীতি দেখার আশায় ছিল, তখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই চিত্র ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার জন্ম দিয়েছে। এই বিপরীতে এমন কোনো সংগঠনের ইতিবাচক কার্যক্রমও দেখা যাচ্ছে, যদিও সেসবকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে অপরাজনীতি। অনেকে মনে করছেন এসব করা হচ্ছে ডাকসু নির্বাচনকে সামনে রেখে। প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে আওয়ামী লীগ যেসব কৌশল ব্যবহার করত সাম্প্রতিক সময়ে, সেগুলোই আবার দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে। জুলাই বিপ্লবের পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করা সংগঠনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এসব অপকৌশল নিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো। দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দমনপীড়নে ছাত্র সংগঠনগুলোর মাঝে সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। শিবির অপবাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে নির্যাতন করা, হল থেকে বের করে দেয়া, এমনকি হত্যাও জায়েজ করে তুলেছিল সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। বহু সাধারণ ছাত্রকে শিবির আখ্যা দিয়ে নির্যাতন করা হয়েছে। এই কঠিন সময়ে ছাত্র শিবিরের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, যে কারণে সংগঠনটি নীরবে করার কৌশল নেয়। জুলাই আন্দোলনের মাঝপথেও শেখ হাসিনার সরকার ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। আওয়ামী লীগের পতনের পর গণতান্ত্রিক ধারার সংগঠনগুলোর জন্য যখন মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, তখন ছাত্র শিবিরও আর সবার মতো রাজনৈতিক চর্চা শুরু করে। কিন্তু সংগঠনটিকে আবার সে আওয়ামী স্টাইলের ট্যাগিংয়ের রাজনীতির মুখোমুখি হতে হচ্ছে। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ সেজে সাধারণ ছাত্রদের ওপর শিবির নির্যাতন করেছে, এমন অভিযোগ সবার আগে তোলেন জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদের। এরপর শিবিরের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এবং কারা কারা এমন অপকর্ম করেছে তার সুনির্দিষ্ট পরিচয় জানতে চাওয়া হয়, যদিও আব্দুল কাদের বা তার সংগঠন সেসব তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়। উল্টো একসময় কাদের নিজেই শিবির করত, সেই পরিচয় ফাঁস হয়ে যায়। এছাড়া বাকশাস নেতারা বিভিন্ন সময় শিবিরকে রাজাকার আখ্যা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম গত মাসে এক ফেসবুক পোস্টে শিবির নেতা সাদিক কায়েমকে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, সাদিক কায়েম হাসিনা বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদে না থাকা সত্ত্বেও সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন, যদিও তার এই দাবি ধোপে টেকেনি। কারণ সাদিক কায়েম নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়েছেন এমন কোনো প্রমাণ নাহিদ কিংবা তার দল দেখাতে পারেনি। মূলধারার গণমাধ্যমগুলো এমন কোনো প্রমাণ পায়নি। তবে এই ইস্যুটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশের ছাত্র রাজনীতি আবার গরম হয়ে ওঠে। অনেকে মনে করেন ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়েছে। সময় যত গড়িয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকার কথা তত সামনে এসেছে। সাদিক কায়েম ছিলেন সে সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ছাত্র আন্দোলনে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি ছাত্র সমাজের কাছে পরিচিত। এরপর বিভিন্ন মাধ্যমে আন্দোলনে সাদিকের ভূমিকার কথা সামনে আসতে থাকে। বিশেষ করে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ ৪ পর্বের ধারাবাহিক ফেসবুক পোস্টে আন্দোলনের সময় সাদিক কায়েমের ভূমিকার কথা প্রকাশের পর হইচই পড়ে যায়। সাদিক কিভাবে আন্দোলন সমন্বয় করেছেন, হাসিনা পতনে ৯ দফা তৈরি করেছেন, সমন্বয়কদের পুলিশের হাত থেকে বাঁচাতে সেফ হাউসে রেখেছেন, সেগুলো একে একে সামনে আসতে থাকে। সাদিক কায়েম শুধু নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পুরো টিম হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে ছিল। অনেকের মতে তারাই পর্দার আড়াল থেকে আন্দোলনের লজিস্টিক সাপোর্ট দিয়েছে, একের পর এক নতুন কৌশল প্রণয়ন করে সরকারকে ধোঁকা দিয়েছে। এইসব কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজের মাঝে সাদিক কায়েমের তুমুল জনপ্রিয়তা তৈরি হয়। তবে তার শিবির পরিচয় প্রকাশের পর অনেকে সাদিককে আন্দোলনের যথাযথ ক্রেডিট দিতে অস্বীকৃতি জানান। ছাত্রলীগ সেজে লুকিয়ে থাকার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। আরও অনেকভাবে শুরু হয় ট্যাগিং ব্যাশিংয়ের খেলা, যেমনটি একসময় করত ফ্যাসিবাদী আওয়ামী লীগ। ছাত্র শিবিরকে পাকিস্তানপন্থী, রাজাকার ইত্যাদি অপবাদ দেওয়ার চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলো। শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে মিছিলও করা হয় ক্যাম্পাসে।
ছাত্র সমাজের দীর্ঘদিনের দাবির পর জুলাইয়ের শেষ দিকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদিক কায়েমকে শিবিরের সম্ভাব্য ভিপি প্রার্থী হিসেবে অনেকেই বিবেচনা করতে থাকেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা অন্য সংগঠনগুলোর জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এছাড়া গত এক বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের একের পর এক ছাত্র বান্ধব কর্মসূচির কারণে নির্বাচনে ফেভারিট হয়ে ওঠে সংগঠনটি, যে কারণে শিবিরকে মোকাবেলায় আবার পুরনো রাজনৈতিক ধারা ফিরিয়ে আনার কৌশল নেয় অনেকেই। জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে এবছর আগস্টের শুরুতে ক্যাম্পাসে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। অনুষ্ঠানে জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ চিত্র নানা মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এছাড়া হাসিনার আমলের নানা অন্যায় অবিচারের চিত্র তুলে ধরে শিবির। তার মধ্যে একটি ছিল তথাকথিত মানবতাবাদী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত ও বিএনপির নেতাদের ছবি প্রদর্শন। কিন্তু কিছু শিক্ষার্থী, যাদের বেশিরভাগই বামপন্থী, তারা প্রদর্শনী স্থলে মব সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নেতৃবৃন্দের ছবি সরিয়ে ফেলতে বাধ্য করে। প্রদর্শনীতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি থাকার বিষয়টিতেও আপত্তি জানায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এই ঘটনায় শিবির কোনো প্রতিবাদ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয়। তা সত্ত্বেও বাম সংগঠনগুলো ঢাবি ক্যাম্পাসে শিবির বিরোধী মিছিল মিটিং শুরু করে। তারা শিবিরকে রাজাকার ও পাকিস্তানি আখ্যায়িত করে স্লোগান দেয়। শিবির নেতা সাদিক কায়েমকেও পাকিস্তানি আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। স্বাধীনতার ২৫ বছর পরে জন্ম নেয়া একজন ছাত্র নেতাকে পাকিস্তানি ট্যাগ দেওয়ার পেছনে যে আওয়ামী স্টাইলে নিপীড়নের অজুহাত তৈরি করার উদ্দেশ্য থাকতে পারে, সেটি বুঝতে কারো বাকি থাকে না। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু। এই কর্মসূচি ছিল পুরোপুরি ২০১৩ সালের শাহবাগের আদলে মব সৃষ্টি করা। শাহবাগের প্রধান স্লোগান ছিল বিরোধী মতকে পাকিস্তানে আখ্যায়িত করা। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে পাকিস্তানপন্থী বানানো হতো। এর মাধ্যমে দমন পীড়নের অজুহাত তৈরি করা হতো। যাদের বিরুদ্ধে এসব অপবাদ দেয়া হতো তাদের ন্যূনতম মানবাধিকারও ছিল না আওয়ামী শাসনামলে। জুলাই আন্দোলনের পর যখন দেশে নতুন ধারা রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, তার মাঝেই আবার সেই পুরনো আওয়ামী ধারা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে এসব সংগঠন। মনে করা হচ্ছে এসবের উদ্দেশ্য ডাকসু নির্বাচনে ছাত্র শিবির তথা সাদিক কায়েমকে প্রতিহত করা। আর এটি করতে গিয়ে একজোট হয়েছে বেশ কিছু ছাত্র সংগঠন, যারা আওয়ামী লীগের ট্যাগিং নামক অস্ত্রকে হাতে তুলে নিয়েছে। কিন্তু এটি করতে গিয়ে তারা দেশের রাজনৈতিক বাকবদলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, পরিশুদ্ধ রাজনীতির গতিপথ আটকে দিচ্ছে। ডাকসু নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের ইতিহাসে সব গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানও সূচিত হয়েছে এই ক্যাম্পাস থেকে, যে কারণে ডাকসুর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে মরিয়া হয়ে ওঠে সব পক্ষ। অনেকে আবার এটা করতে গিয়ে বেছে নেয় নোংরামির পথ, তেমনটাই আবার দেখা যাচ্ছে এখন। জুলাই বিপ্লবের পর ইসলামী ছাত্র শিবির ঢাবি ক্যাম্পাসে একের পর এক নজর কাড়া ছাত্র বান্ধব কর্মসূচি দিয়েছে। গত বছর রমজানে তারা প্রতিদিন কয়েকশো শিক্ষার্থীর জন্য ইফতারির আয়োজন করেছে। ঈদের সময় আনন্দ ভোজের আয়োজন করে ছাত্র, শিক্ষক, কর্মচারী সবার জন্য। আবাসিক হলগুলোতে ঠান্ডা পানির মেশিন বসানো, শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবায় হেলথ ক্যাম্প করার মতো কাজ করেছে শিবির। জুলাই বিপ্লবের বার্ষিকীতেও শিবির ছাড়া আর কোনো সংগঠনের কর্মসূচি চোখে পড়েনি ক্যাম্পাসে, যে কারণে অনেকে মনে করছেন ডাকসু নির্বাচনে ২৯,০০০ ভোটারের মন জয় করার কাজে অন্যদের তুলনায় এগিয়ে আছে ছাত্র শিবির। আর তাই তো রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষ শিবিরের মোকাবেলায় আওয়ামী কৌশল নিয়ে মাঠে নেমেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, অপরাজনীতির এই ধারা আরও প্রসারিত হতে পারে, যা আদতে দেশের ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনকেই বাধাগ্রস্ত করবে। বাড়বে বিভেদ, হতে পারে হানাহানিও। যে স্বপ্ন নিয়ে জুলাইয়ে শহীদেরা জীবন বিলিয়ে দিয়েছে, তা থাকতে পারে অধরায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।